মুর্শিদাবাদে আমরা যে হোটেলে ছিলাম সেটির নাম হচ্ছে ফ্রেন্ড হোটেল। তার ফোন নম্বর নিচে দেয়া হলো। এছাড়া আপনারা এই হোটেলগুলিও থাকতে পারেন, যেগুলি হাজারদুয়ারি বা ইমামবাড়া থেকে দূরত্ব 200 মিটারের মধ্যে। এখানে থেকে আপনারা হাজারদুয়ারি সহ মুর্শিদাবাদের অন্যান্য সমস্ত দর্শনীয় স্থানগুলি ভালোভাবে ঘুরতে পারবেন। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লাগেজগুলো গুছিয়ে হোটেলে রেখে দুপুরের খাবার খেয়ে চলে এলাম হাজারদুয়ারি দেখতে। জনপ্রতি 25 টাকা টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করে গেলাম সেই বিখ্যাত হাজারদুয়ারিতে। এই হাজারদুয়ারি পাশে আছে ইমামবাড়া। এই ইমামবাড়া কিন্তু খোলা থাকে না। এই যে ইমামবাড়া আর এই হচ্ছে হাজারদুয়ারির ভেতরে ঢুকবো। ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আগেতে শুনেছিলাম নাকি মোবাইল নিয়েও ঢুকতে দিত না। মোবাইল হচ্ছে স্টোররুমে মোবাইল নিয়ে ঢোকা যাবে, কিন্তু সুইচ অফ করে ভেতরে সুইচ অফ করে রাখা হবে, এরকম নিয়ম আছে। তো এইখানটা দেখাচ্ছি, পরিবেশটা বেশ সুন্দর। মুর্শিদাবাদ ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য হলো এই হাজারদুয়ারি। এর নির্মাণকাল 1837 খ্রিস্টাব্দ। নির্মাতা নাজিম হুমায়ুন খাঁ। তিনি ছিলেন মুর্শিদাবাদের নবাব মির্জাফরের বংশধর। নিজ বসবাসের জন্য তিনি অগাধ অর্থ ব্যয়ে সুবিশাল এই প্রাসাদটি নির্মাণ করেন। বিখ্যাত ইংরেজ স্থপতি ডানকান ম্যাকলয়েডের ওপর প্রাসাদটি নির্মাণের সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছিল। তখনকার দিনে প্রায় 18 লক্ষ টাকা ব্যয় করে এক নাগাড়ে 17 বছর ধরে কাজ করে এই স্থপতিটি নির্মাণ করেছিলেন। ঢোকার আগেই একটা পড়বে কামান। এই হচ্ছে সেই কামান, সম্ভবত পলাশির যুদ্ধের সময় ব্যবহৃত এই কামান। 425 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট এবং 200 ফুট প্রস্থ বিশিষ্ট এই তিনতলা বাড়িটি নির্মাণ করা হয়, যার উচ্চতা 80 ফুটেরও বেশি। সদ্য নির্মিত বাড়িটির নামকরণ করা হয় হাজারদুয়ারি। বাড়িটিতে গথিক শিল্পশৈলীর ছাপ সুস্পষ্ট। বাড়িটির হাজারদুয়ারি নামকরণের সাপেক্ষে যুক্তি হলো এই যে এতে মোট দরজার সংখ্যা 1050টি, যার মধ্যে 900টি আসল দরজা যেগুলি খোলা এবং বন্ধ করা যায়, আর 150টি নকল দরজা। এই নকল দরজা তৈরি করে বাড়িটিকে ঠিক গোলকধাঁধায় পরিণত করা হয়েছে। হাজারদুয়ারি আর ইমামবাড়া এই দুটোর মাঝখানে একটা মসজিদ আছে। শুনেছিলাম নাকি সিরাজউদ্দৌলার পত্নী এর চত্বরে থাকতেন। এই সুন্দর মসজিদ তার চত্বরে কিন্তু ঘুরে বেড়াতেন যতদিন বেঁচে ছিলেন। এই পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। একদম আমি হাজারদুয়ারির ঠিক সামনে চলে এসেছি, যেই দিকে বাহির পথ সেই দিকে চলে এসেছি, দেখাচ্ছি এই দিকটা। এই হাজারদুয়ারি প্রাসাদটির ঘরের সংখ্যা 114টি এবং 20টি গ্যালারি আছে। কিছু সংখ্যক গ্যালারি পরবর্তীকালে মিউজিয়ামের তৈরির সুবিধার্থে তৈরি করা হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে এত অর্থ ব্যয়ে এমন সুন্দর একটি প্রাসাদ তৈরি করে নবাব নাজিম হুমায়ুন একদিনও এখানে বসবাস করেননি। তবে বাড়িটিকে তিনি রাজ্যকার্য পরিচালনা করার জন্য ব্যবহার করেছিলেন। দোতলায় তিনি আমির অমরাহদের নিয়ে দরবারে বসতেন। মাথার উপরে 160টি ঝাড়বাতি জ্বলত, ঝলমলিয়ে উঠত প্রাসাদটি। বর্তমানে সরকার হাজারদুয়ারিতে অত্যাশ্চর্য একটি মিউজিয়াম গড়ে তুলেছে। সে আমলের বহু মূল্যবান ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন দ্রব্য সামগ্রী নিয়ে এখানে রক্ষিত হচ্ছে এবং প্রদর্শিত হচ্ছে। মুর্শিদাবাদের নবাবদের ব্যবহৃত বিভিন্ন দ্রব্যাদির সঙ্গে অস্ত্রশস্ত্র, গোলকধাঁধা আয়না, নবাবদের ব্যবহৃত পার্সলিনের প্লেট যা খাদ্যে বিষ মেশানো থাকলে ফেটে যায়, অত্যাশ্চর্য ঘড়ি, বিভিন্ন মূর্তি, নবাবদের তৈলচিত্র, তৈজসপত্র, আসবাবপত্র, গ্রন্থাগার, প্রাচীন গ্রন্থ এবং চিঠিপত্র, দলিল, দস্তাবেজ, মানচিত্র, পাণ্ডুলিপি প্রভৃতি মিউজিয়ামের রক্ষণাবেক্ষণ এবং প্রদর্শিত হয়েছে। মিউজিয়ামের দ্রষ্টব্যগুলির মধ্যে অস্ত্রাগারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। সেখানে প্রায় 3000 তরবারি, ঢাল, বর্শা, টাঙি, বন্দুক প্রভৃতি আছে,
যা সব বয়সী পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। হাজারদুয়ারির মানে বাহির পথে এই যে সামনেতে আর কি, যেদিকে এন্ট্রি নয় তার দুদিকে দুটো কিন্তু সিংহ আছে, সুন্দর সিংহ আছে দেখাচ্ছে। বর্তমানে হাজারদুয়ারি ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ অর্থাৎ এএসআইয়ের অধীনে একটি মিউজিয়াম। এখানে সংরক্ষিত হয়ে আছে অস্ত্রশস্ত্র থেকে শুরু করে রূপা ও সোনার গয়না, ইউরোপিয়ান এবং ভারতীয় চিত্রকলা, বিরল পাণ্ডুলিপির দলিলপত্র, সিরাজউদ্দৌলা এবং অন্যান্য নবাবদের আসবাবপত্র, বিরল ঘড়ি, ঝাড়বাতি, কাঁচের জিনিসপত্র, সব মিলিয়ে মিউজিয়ামটি একেবারে ইতিহাসের খনি। হাজারদুয়ারি প্রাসাদে ঢুকলে মনে হয় যেন সময় পিছিয়ে গেছে। বিশাল হলঘরে দাঁড়ালে বোঝা যায় নবাবের শৌর্য, অভিজাত্য ও ক্ষমতা কতখানি ছিল। হাজারদুয়ারি প্রাসাদ হল মুর্শিদাবাদের নবাবী ঐতিহ্যের কেন্দ্রবিন্দু, যা শক্তি, রাজনীতি ও প্রশাসনের প্রতীক। এই হাজারদুয়ারি ঘুরতে ঘুরতে সবসময় মনে হয় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কাহিনী। ছোটবেলা থেকে বড়দের কাছে শুনেছি নবাব সিরাজউদ্দৌলার করুণ বেদনাময় জীবনী এবং কাহিনী। ছোটবেলা থেকেই সিরাজউদ্দৌলা ছিলেন দাদু আলিবর্দী খাঁ, তৎকালীন বাংলার নবাবের অত্যন্ত প্রিয়। আলিবর্দী খাঁ তাকে সিরাজ নামে ডাকতেন, যার অর্থ প্রদীপ বা আলো। আলিবর্দী খাঁ 1756 খ্রিস্টাব্দে মৃত্যুর আগে ঘোষণা করেছিলেন যে তার নাতি সিরাজউদ্দৌলা হবে উত্তরসূরি। মাত্র 23 বছর বয়সে সিরাজ বাংলার নবাব হন। তখন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। সিরাজ যখন নবাব হন তখন বাংলার পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল। নবাবের দরবারে ষড়যন্ত্র চলছিল, বিশেষ করে মীর জাফর, জগৎ সেন, উমিচাঁদ প্রমুখের মতো ব্যক্তিদের। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের অজুহাতে বাংলায় নিজেদের প্রভাব বাড়াচ্ছিল। নবাব চেয়েছিলেন কোম্পানির দৌরাত্ম্য কমিয়ে বাংলার স্বাধীনতা বজায় রাখতে। ইংরেজরা নবাবের অনুমতি ছাড়াই কলকাতায় ফোর্ট উইলিয়াম মজবুত করেছিল। সিরাজ এটিকে তার কর্তৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ মনে করেন। তিনি 1756 সালে ইংরেজদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কলকাতা দখল করেন। এই সময় ঘটে কুখ্যাত ব্ল্যাক হোল ট্র্যাজেডি, যেখানে অনেক ইংরেজ বন্দী গরম ঘরে বন্দী হয়ে মারা যায়। এর প্রতিবাদে ইংরেজরা যুদ্ধ ঘোষণা করে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে, যা 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ নামে খ্যাত। এটাই সিরাজউদ্দৌলার জীবনের সবচেয়ে বড় মোড়। যুদ্ধ হয় 23শে জুন 1757 সালের নদিয়ার পলাশীর আম্রকাননে। নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীতে ছিল তখন প্রায় 50,000 সৈন্য, আর ইংরেজদের অর্থাৎ রবার্ট ক্লাইভের নেতৃত্বে সৈন্য ছিল 3,000-এর মতো। কিন্তু বিশ্বাসঘাতকতা করেন মীর জাফর, যিনি ছিলেন সেনাবাহিনীর প্রধান। যুদ্ধক্ষেত্রে নিষ্ক্রিয় থেকে যান, বরঞ্চ ইংরেজদেরকে সাহায্য করেন। এর ফলে ইংরেজরা সহজেই জয়লাভ করে। পরাজয়ের পর সিরাজউদ্দৌলা পালিয়ে যান, কিন্তু তাকে ধরা হয়। বিশ্বাসঘাতক মীর জাফরের নির্দেশে তাকে হত্যা করা হয়। তখন বয়স ছিল মাত্র 24 বছর। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তার পতনের পর বাংলার স্বাধীনতা শেষ হয়, শুরু হয় ব্রিটিশ শাসনের দীর্ঘ অধ্যায়। তিনি তরুণ বয়সে অনেক ভুল করেছিলেন, কিন্তু তার দৃঢ় অবস্থান ছিল বিদেশি দখলদারির বিরুদ্ধে। আজও বাংলায় তাই প্রতিটি প্রতিরোধ, বীরত্ব এবং ট্র্যাজেডির প্রতীক হচ্ছে এই নবাব সিরাজউদ্দৌলা। আজও মুর্শিদাবাদে গেলে ঐতিহাসিক স্থানগুলিকে দেখে কান পাতলে শোনা যায় নবাব সিরাজউদ্দৌলার সেই করুণ কাহিনী।
ইমামবাড়া ইমামবাড়া এই সাইডে, আর এইদিকে হচ্ছে হাজারদুয়ারি। এই দুটোর মাঝখানে একটা মসজিদ, ঠিক মসজিদের সামনে হচ্ছে কামান আছে। সেই কামানটাকে আমি দেখাচ্ছি, চলুন ভালো করে দেখাচ্ছি। ইমামবাড়া আর হচ্ছে হাজারদুয়ারি, এর দুটোর মাঝখানে একটা মসজিদ টাইপের আছে, সেখানে আমি চলে এসেছি। খুব একটা সুন্দর মসজিদ দেখা যাচ্ছে চারিদিকটা, আমি দেখাচ্ছি। এই মসজিদটার নাম আসলে মদিনা মসজিদ। মক্কা থেকে মাটি এনে এখানে এই মসজিদটা তৈরি করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তো সেই মদিনা মসজিদের ভেতরটা আমি দেখাচ্ছি। বৃহস্পতিবারই কেবলমাত্র খোলা থাকে। হাজারদুয়ারি মদিনা মসজিদ দেখার পর আমরা চললাম ইমামবাড়ার কাছে। ইমামবাড়ার কাছে চলে এসেছি। এই ইমামবাড়া বছরের 10টা দিন মাত্র খোলা থাকে। সেই মহরমের সময়, মহরমের 10 দিন এখানে খোলা থাকে এবং এখানে মহরম পালিত হয়। তো আমি দেখাচ্ছি ইমামবাড়াটা। হাজারদুয়ারির ঠিক সামনেই অবস্থিত এই বিশাল ইমামবাড়া নির্মাণ করেছিলেন নবাব নাজিম ফিরদৌস আলী খান। 19 শতকের মাঝামাঝি সময়ে এটি নির্মিত হয়েছিল। এটি বিশ্বের অন্যতম সবচেয়ে বড় ইমামবাড়া। শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান মহরম এখানে বিশেষভাবে পালিত হয়। প্রতি বছর হাজারো মানুষ এখানে একত্রিত হন এবং এখানে শোক পালন করা হয়। এটি প্রায় 750 ফুট লম্বায় একটি বিশাল ভবন। 3 তলা বিশিষ্ট এই ইমামবাড়ার ভেতরে রয়েছে অসংখ্য কক্ষ ও করিডর। স্থাপত্যে ইউরোপীয় ধাঁচের সঙ্গে ইসলামী শিল্পকলার সমন্বয় দেখা যায়। প্রার্থনা হলটি অর্থাৎ প্রেয়ার হলটি বিশাল আকার। একসঙ্গে কয়েক হাজার মানুষ এখানে সমবেত হতে পারেন। এই ইমামবাড়ার সম্পর্কে এখানে লেখা আছে, দেখুন, যে সিরাজউদ্দৌলার আগের একটি ইমামবাড়া আগুনে ধ্বংস হয়ে যাওয়ার পর 1947 সালে 6 লাখ টাকা ব্যয়ে বিশাল ইমামবাড়াটি নির্মাণ করেন নবাব ফেরাদুন জাহ। সাদিক আলী খানের তত্ত্বাবধানে এবং নির্দেশনায় এটি নির্মাণ করা হয়েছিল মাত্র 11 মাস ধরে। দোতলা ইমামবাড়া, যা ভারতের বৃহত্তম, 3টি বড় চতুর্ভুজে বিভক্ত। কেন্দ্রীয় অংশ একক চতুর্ভুজ বিশিষ্ট মদিনা মসজিদ অবস্থিত। ইমামবাড়া এবং মদিনা উভয়েরই শৈলী ইউরোপীয় স্থাপত্য দ্বারা প্রভাবিত। আগুনে পুড়ে নষ্ট হয়ে যাওয়ার পর ফেরাদুন শাহ 1947 সালে পুনর্নির্মাণ করেছিলেন এই ইমামবাড়া। ইমামবাড়ায় ঢুকলে প্রথমেই চোখে পড়ে এর বিশালতা। গম্ভীর্যপূর্ণ পরিবেশে মনে হয় যেন এক অনন্ত নীরবতা কথা বলছে। মহরমের সময় এখানে গেলে পুরো পরিবেশ হয় একেবারে আবেগঘন এবং অনন্য। ইমামবাড়া হলো আধ্যাত্মিক ও ধর্মীয় কেন্দ্র, বিশ্বাস, আবেগ ও ঐতিহ্যের প্রতীক। আর হাজারদুয়ারি প্রাসাদ হলো মুর্শিদাবাদের নবাবী ঐতিহ্যের কেন্দ্রবিন্দু, যেখানে শক্তি, রাজনীতি এবং প্রশাসনের প্রতীক।
টাওয়ারের কাছে চলে এলাম। এই ওয়াচ টাওয়ারটা কিন্তু এখনও ঘড়িটা সচল আছে, সুন্দর ওয়াচ টাওয়ার, ঠিক হাজারদুয়ারি এবং যে ইমামবাড়া, সেই ইমামবাড়া থেকে মাঝখানে অবস্থিত এই ওয়াচ টাওয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।